শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে প্রথম খণ্ড। শ্রী মা সারদা দেবীর স্মৃতি। সুধীর চন্দ্র সাময়ী। আমি অতি শৈশব থেকে শ্রী শ্রী মা সারদা দেবীর সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছিলাম। আমার স্মৃতি থেকে কয়েকটি ঘটনা এখানে উল্লেখ করছি। আমার বাবার নাম সতীশ সাময়ী। আমার ঠাকুরমা অর্থাৎ পিতামহী মায়ের কাছে সতুর মা নামে পরিচিতা ছিলেন। মায়ের নতুন বাড়ি তৈরি হবার পর থেকে আমার ঠাকুরমা মায়ের বাড়ির পরিচারিকার কাজ করতেন। প্রতিদিন সকালে তার মাটির মেঝের ঘরগুলি প্রলেপ দেওয়া ও তার নৈশ ব্যবহৃত বস্ত্রাদি ধৌত করার কাজ আমার ঠাকুরমা করতেন। সেই সুবাদে প্রায় প্রতিদিন আমি ঠাকুরমার সঙ্গে তাঁর কাছে যাবার সুযোগ পেয়েছিলাম। শ্রী শ্রী মাও আমাকে অত্যন্ত স্নেহের চোখে দেখতেন। মায়ের আদেশে পূর্বরাত্রির ঠাকুরের ভোগের কিছু প্রসাদ আমার জন্য তোলা থাকত। সেই লোভেই আমি ঠাকুরমার সঙ্গে মায়ের বাড়িতে প্রায়ই যেতে অভ্যস্ত হই। আমার বাবা নিরক্ষর ছিলেন, কিন্তু একজন দক্ষ চাষি হিসাবে গ্রামে পরিচিত ছিলেন। মাঝে মাঝে শ্রী শ্রী মা আমাদের বাড়িতে আসতেন। প্রায়ই তরি তরকারির প্রয়োজন হতো। তিনি বলতেন, আমার কয়েকজন ছেলে মেয়ে এসেছে, কি কি তরকারি অর্থাৎ কাঁচা সবজি কিনতে পাওয়া যাবে। প্রয়োজন মতো সবজির কথা বলে তিনি বলতেন, সতুর মা, তোমার নাতিকে দিয়ে ওগুলি আমার বাড়িতে পাঠিয়ে দাও। আমিও সানন্দে সেগুলি নিয়ে পৌঁছে দিয়েছি। বাবা নিরক্ষর হওয়াতে সব জিনিসের দাম ঠিক হিসাব মতো নিতে পারতেন না। লোকে তাঁকে প্রায়ই ঠকাতো। সেজন্য শ্রী শ্রী মা আমার ঠাকুরমাকে বলতেন, সতুর মা, তোমার নাতিকে লেখাপড়া শিখিও, ওর লেখাপড়া হবে। এই বলে তিনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন। আমার দৃঢ় বিশ্বাস, তার অসীম আশীর্বাদ না পেলে নিরক্ষর পিতার পুত্র হয়েও যে আমি জয়রামবাটি গ্রাম থেকে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক হবার সৌভাগ্য লাভ করেছি, তা কোনোদিনই সম্ভব হতো না। শ্রী শ্রী মার এক পায়ে বাত ছিল, সেজন্য তিনি হাঁটু মুড়ে বসতে পারতেন না। তিনি আমাদের বাড়িতে এলে তাকে মাটির দাওয়ায় কম্বল পেতে দেওয়া হতো। তিনি পা ঝুলিয়ে বসতেন। আমি দেখেছি তিনি তাঁর নতুন বাড়ির ঘরে খাটের উপর পা ঝুলিয়ে বসে আছেন, আর স্বামী শারদানন্দ মহারাজ তাঁর পায়ে পদ্মফুল দিয়ে পূজা করছেন। তখন অবাক হয়ে শিশুসুলভ মনোভাব নিয়ে শুধু ভাবতাম, কে তিনি? কেন তাকে মহারাজ সাধু সন্ন্যাসী হয়েও পূজা করছেন? কিছু বুঝবার মতো ক্ষমতা ও বুদ্ধি তখন আমার ছিল না। তখন গ্রামে পাঠশালা ছিল না। সেজন্য শ্রী শ্রী মা গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করান। সেই বিদ্যালয়ে শিক্ষককে বেতন দেবার ব্যবস্থাও তিনি করেন। তখন বাঁকুড়া থেকে বিভূতি ঘোষ মহাশয় প্রায় জয়রামবাটিতে মায়ের কাছে আসতেন। তিনি বিভূতিবাবুকে কালো মানিক বলে স্নেহ করে ডাকতেন। গ্রামের দরিদ্র চাষিদের প্রতি তার অসীম দরদ ছিল। শ্রী মাকে বলতে শুনেছি, বিভূতি, আমোদর নদীতে বাঁধ বেঁধে ওই জল আহেরে অর্থাৎ বর্তমানে মায়ের দিঘিতে এনে দিলে গ্রামের গরিব চাষিরা উপকৃত হবে। প্রায়ই খরাতে ফসল নষ্ট হয়ে যায়। তুমি চেষ্টা করে জলের ব্যবস্থা করে দিলে অনেকেই উপকৃত হবে। সেই সময় বদনগঞ্জ স্কুলের প্রধান শিক্ষক প্রবোধ চট্টোপাধ্যায় মহাশয় প্রায়ই প্রতি শনিবার মায়ের কাছে আসতেন এবং রবিবার অপরাহ্নে স্কুলে ফিরে যেতেন। সঙ্গে তার অনেক ছাত্রকেও আসতে দেখেছি। তাদের মধ্যে ছিলেন রামময় নামে এক অল্প বয়সী ছাত্র। এই রামময় শ্রী শ্রী মায়ের অশেষ স্নেহভাজন হন। পরে ইনি স্বামী গৌরী সরানন্দ মহারাজ হয়েছিলেন।
তিনি যখন সংসার ত্যাগ করার কামনা নিয়ে মায়ের কাছে আসেন, তখন তার পিতামাতা ও অন্যান্য আত্মীয়গণ শ্রী শ্রী মায়ের কাছে এসে তাকে সংসারে ফিরে যাবার জন্য অনুরোধ জানিয়ে কান্নাকাটি করেন। শ্রী শ্রী মা তাঁদের বুঝিয়ে সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। এই দৃশ্য আমি নিজের চোখে দেখার সুযোগ পাই। ডাকাত আমজাদ মাঝে মাঝে মায়ের সঙ্গে দেখা করতে আসত। তাকে দেখে আমাদের খুবই ভয় হতো, কিন্তু শ্রী শ্রী মা তাকে আদর করে বাড়িতে ডেকে তার আঁচলে খাবার দিয়েছেন বহুবার, আমি নিজের চোখে দেখেছি। গ্রামে তখন পানীয় জলের কোনো ভালো ব্যবস্থা ছিল না। একই পুকুরে স্নান ও সেই পুকুরের জলই পানীয় হিসাবে ব্যবহার করা হতো। সেজন্য তিনি পূজনীয় শরৎ মহারাজকে অর্থাৎ স্বামী শারদানন্দকে বলে জয়রামবাটি গ্রামে একটি পাকা কূপ খননের ব্যবস্থা করেছিলেন। জগদ্ধাত্রী পূজার সময় প্রতি বছর শ্রী শ্রী মা গ্রামবাসীদের সকলকে ভুরি ভোজনে আপ্যায়িত করতেন এবং নিজে সব ব্যবস্থার তত্ত্বাবধান করতেন। প্রতিটি গ্রামবাসীর প্রতি তাঁর স্নেহ ভালোবাসার সীমা ছিল না। শ্রী শ্রী মা যখন তার ভাইয়ের বাড়িতে থাকতেন, তখন আমার খুবই অল্প বয়স, কাজেই ও বাড়িতে আমার যাতায়াত কমই ছিল। কিন্তু মাঝে মাঝে যখনই গেছি, তখনই প্রায় নজরে পড়েছে খেপি ঠাকুরানী অর্থাৎ রাধুর মা শ্রী শ্রী মার সঙ্গে ঝগড়া করছেন। তাঁর মাথায় ছিট ছিল, সেজন্য সকলেই তাঁকে খেপি বলতো। তিনি শ্রী শ্রী মাকে নানা কটু কাটব্য বলে গালাগালি দিতেন। শ্রী শ্রী মা সবই হাসি মুখে সহ্য করতেন, কিন্তু একবার তাঁর ধৈর্যচ্যুতি হয়। খেপি ঠাকুরানী সেদিন একটা বড় কাঠ নিয়ে শ্রী শ্রী মাকে মারতে এসেছিলেন। অসতর্ক মুহূর্তে তিনি খেপি ঠাকুরানীকে অভিশাপ দিয়ে ফেলেন, বলেন, তোমার ওই হাত খসে পড়বে একদিন। কিন্তু পরক্ষণেই গভীর অনুতাপের সঙ্গে বলেছিলেন, এ আমি কি করলাম? এই ঘটনার কথা আমার চাক্ষুষ বা সকর্ণে শোনা ব্যাপার নয়। এটি আমি পূজনীয়া ইন্দুবালা দেবীর অর্থাৎ শ্রী শ্রী মায়ের সেজ ভাইয়ের স্ত্রীর মুখে শুনেছিলাম। পরবর্তীকালে আমি দেখেছি ওই খেপি ঠাকুরানী দুরারোগ্য কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হয়ে কষ্ট পেয়েছেন। ইতিমধ্যে প্রায় বহু ভক্ত ও সাধুদের আগমন বৃদ্ধিতে শ্রী শ্রী মায়ের পক্ষে ভাইদের বাড়িতে বসবাস করা ক্রমশ অসম্ভব হয়ে উঠেছিল। সেজন্য তাঁর জন্য পৃথক বাড়ি তৈরির প্রয়োজন বোধ করলেন স্বামী শারদানন্দ মহারাজ। কাছে রামশরণ কর্মকারের পতিত বাস্তুভিটা কেনার ব্যবস্থা এবং সেখানে একটি মাটির বাড়ি তৈরি আরম্ভ হল। ওই কাজে তদারক করার জন্য রাসবিহারী মহারাজ ও জ্ঞান মহারাজ তখন উভয়ই ব্রহ্মচারী নিযুক্ত হলেন। বাড়ি তৈরি শেষ হলে শ্রী শ্রী মা, রাধুদি এবং নলিনীদি মায়ের নতুন বাড়িতে বাস করতে এলেন। তখন থেকেই আমার ঠাকুরমা ওই বাড়িতে পরিচারিকা হিসেবে কাজ করতেন এবং আমি প্রতিদিন ওই বাড়িতে যেতে অভ্যস্ত হই। শ্রী শ্রী মা প্রায় ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হতেন। তার অসুখের সংবাদ পেলে উদ্বোধন থেকে শরৎ মহারাজ ডাক্তার কাঞ্জিলালকে নিয়ে কলকাতা থেকে এখানে আসতেন। অসুখে ভুগে ভুগে শরীর খুব দুর্বল হয়ে পড়ায় তাঁর দুধ খাবার প্রয়োজন বোধে একটি দুগ্ধবতী গাভী ক্রয় করা হয়। ওই গাভীটির রাখালি করার জন্য আমার ছোট মামা রামেন্দ্র ঘোষকে নিয়োগ করা হয়। সে ভাদ্র মাসের সময় একদিন মাঠ থেকে ঘাস কেটে আনতে গেলে তার বাঁ হাতে তর্জনীতে বুড়ো সাপে কামড়ে দেয়। বাঁকুড়ার বিভূতিবাবু ও একজন ডাক্তার তার হাতে বাঁধন দিয়ে হাতের আঙুলে ছুরি দিয়ে চিরে রক্ত বার করে দিতে থাকেন। শ্রী শ্রী মা এই সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেন, ও বিভূতি, ওসব কেন করছো? ওকে সিংহবাহিনীর মারুতে দিয়ে এসো এবং মায়ের স্নান জল খাইয়ে দাও এবং ক্ষতস্থানে মায়ের স্থানের মাটির প্রলেপ দিয়ে দাও, ভালো হয়ে যাবে। তাই করা হলো। 2-3 দিনের মধ্যে সুস্থ হয়ে মামা বাড়ি ফিরে এলো। রাধু দিদি ও নলিনী দিদির প্রতি শ্রী শ্রী মায়ের স্নেহ ভালোবাসা যে কত গভীর ছিল
তা বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। তাজপুরের জমিদার বাড়ির ছেলে রাধু দিদির স্বামী মনমথ চট্টোপাধ্যায় শ্রী শ্রী মায়ের অপার স্নেহ ভালোবাসা লাভ করেছিলেন। তৎকালে তিনি প্রায়ই জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের নতুন বাড়িতে আসতেন ও বেশ কিছুদিন ওখানে থাকতেন। তার কিছু কিছু কুঅভ্যাস ছিল। তিনি গাঁজা খেতেন এবং সন্ধ্যার পর গ্রামাফোন সহযোগে একটা আড্ডার ব্যবস্থা করতেন। এক রাত্রে গ্রামাফোনে গান হচ্ছে। রাত অনেক হয়ে গেছে। শ্রী শ্রী মা নিজে লণ্ঠন হাতে এসে ডাকছেন, ও মনমথ, অনেক রাত হয়ে গেছে, আমি তোমার খাবার নিয়ে বসে আছি। এই কথা শুনে মনমথ বাবু দ্রুত প্রস্থান করলেন। এই দৃশ্য আমি নিজে দেখেছি। নলিনী দিদির আচরণ ছিল গোঁড়া ব্রাহ্মণ বিধবার। তিনি শ্রী শ্রীমার উদার আচরণ সহ্য করতে পারতেন না এবং প্রায়ই শ্রী শ্রীমার ব্যবস্থার প্রতিবাদ করতেন। শ্রী শ্রীমা তদুত্তরে বলতেন, দেখো, আমি তো আমার ছেলে মেয়েদের প্রতি দুই দুই আচরণ করতে পারি না। আমার ছেলে মেয়ে সব সমান। ওই বাড়িতে থাকাকালীন শ্রী শ্রীমার আরেক ভাইঝি মাকু দিদির একটি শিশুপুত্র হঠাৎ ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়ে প্রায় চিকিৎসার সুযোগ না দিয়ে হঠাৎ মারা যায়। সংবাদ শুনে আমরা ছুটে দেখতে যাই। ঘটনাস্থলে পৌঁছে দেখি মাকু দিদির বাবা, নলিনী দিদি ও অন্যান্য আত্মীয়রা খুবই কান্নাকাটি করছেন। ছেলেটিকে শ্রী শ্রী মা খুবই স্নেহ করতেন। তাকেও একটু ব্যথিত ও শোকগ্রস্ত দেখলাম, কিন্তু পরক্ষণেই তিনি সকলকে সান্ত্বনা দিতে ও আশ্বস্ত করতে লাগলেন। তাঁর সহনশীলতা দেখে আমি অবাক হয়েছিলাম। জয়রামবাটির বিশ্বাস পরিবারের বাল্যবিধবা ভানু পিসির সঙ্গে শ্রী শ্রী মায়ের প্রীতি ও সখিত্বের সম্পর্ক সম্বন্ধে দু চার কথা না বললে আমার বক্তব্য অসম্পূর্ণ থেকে যাবে। আমি লক্ষ্য করতাম ওরা দুজনে প্রায় সব সময় একসাথে থাকতে চাইতেন। উভয়ে একত্রে বাঁড়ুজ্জে পুকুরে প্রতিদিন স্নান করতে যেতেন। বিশেষ পাল পার্বণে ওরা দুজনে প্রতিবেশিনীদের নিয়ে মাঠের আলপথ দিয়ে আমোদা নদীতে স্নান করতে যেতেন। চাষিদের মাঠে কাজ করতে দেখে তিনি বলতেন, এরা কত কষ্ট করে, তবু দুটি পেট পুরে খেতে পায় না। শ্রীমা নদীর যে ঘাটে স্নান করতেন সেই ঘাট বর্তমানে বাঁধানো হয়েছে এবং মায়ের ঘাট নামে পরিচিতি লাভ করেছে। অবসর সময়ে ওই দুই সখী একসঙ্গে বসে আলাপ আলোচনা করতেন। তাঁরা যেসব কথা বলতেন তা ঠিক বুঝতাম না, তবে তাঁদের কথা দু চারিটি যা এখন মনে আছে তা থেকে পরবর্তীকালে বুঝেছি যে ওরা পরমার্থ বিষয়ে এবং শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে আলোচনা করতেন। প্রসঙ্গত একটি বিশেষ ঘটনার কথা মনে পড়ছে। আমি ঘটনাটির প্রত্যক্ষদর্শী। ঘটনাটি আজ থেকে ৭৫-৭৬ বছর আগের। সন তারিখ আমার মনে নেই, তবে সেদিনটি ছিল শ্রী শ্রী মায়ের অনুষ্ঠিত জগদ্ধাত্রী পূজার দিন। পূজানুষ্ঠান শ্রী শ্রী মার বড় ভাই প্রসন্ন কুমার মুখোপাধ্যায় ও বরদা প্রসাদ মুখোপাধ্যায়ের এজমালি বৈঠকখানায় অনুষ্ঠিত হয়েছে। গ্রামবাসীদের সকলকে স্ত্রী পুরুষ নির্বিশেষে নিমন্ত্রণ করা হয়েছে। এই পূজা উপলক্ষে প্রতি বছর শ্রী শ্রী মা গ্রামবাসীদের সকলকে একদিন আমন্ত্রণ করে ভুরি ভোজে আপ্যায়িত করতেন। আমন্ত্রিত ব্যক্তিদের খাওয়ানোর জন্য মায়ের মেজ ভাই কালী কুমার মুখোপাধ্যায়ের বাড়ির সংলগ্ন পতিত জমিতে শামিয়ানা খাটিয়ে ভোজনের ব্যবস্থা করা হয়েছে। মায়ের পুরনো বাড়িতে স্থানাভাবের জন্য বিহারীলাল ঘোষের বাড়িতে রন্ধনাদি কার্য করা হচ্ছে। শ্রী শ্রী মায়ের পিতৃপুরুষের কুলগুরু পাকমাজিটা গ্রাম নিবাসী পণ্ডিত রাজেন্দ্রনাথ ভট্টাচার্য স্মৃতিতীর্থ তন্ত্রধারকের কাজ করছেন এবং পুখুরিয়া গ্রাম নিবাসী মায়ের পিতৃপুরুষের কুলপুরোহিত ঋষিকেশ ভট্টাচার্য স্মৃতিতীর্থ পূজা করছেন। সপ্তমী, অষ্টমী ও নবমীর বিহিত পূজা শেষ হয়েছে। হোম আরতি তখনও শেষ হয়নি। মধ্যাহ্ন অতীত।
মধ্যাহ্ন ভোজনের সময় প্রথমে ব্রাহ্মণ ভোজন, তারপর ব্রাহ্মণ মহিলাদের ভোজন করানো হবে। তারপর ওই স্থান পরিষ্কার করে ব্রাহ্মণ ভিন্ন উচ্চ বর্ণের লোকেদের এবং শেষে অন্যান্য বর্ণের লোকেদের খাওয়ানো হবে। কাজে ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা সম্পূর্ণ। নিমন্ত্রিত ব্রাহ্মণরা পংক্তিতে বসে পড়েছেন। তাদের পাতায় ভাত পরিবেশন করা হয়েছে, তরকারি পরিবেশন করা হচ্ছে। ব্রাহ্মণগণ আচমন আনতে আহারে বসেছেন। এমন সময় দুজন ব্রহ্মচারী তরকারি পরিবেশন করার জন্য পংক্তিতে বালতি নিয়ে প্রবেশ করলেন। তাদের দেখে ব্রাহ্মণগণ হৈ হৈ করে উঠলেন। তারা চিৎকার করে উঠলেন। তারা চিৎকার করে বলতে লাগলেন, ওরা কোন জাত? ওদের কে পরিবেশন করতে বলল? আমাদের জাত যাবে, আমরা খাবো না। এই বলে সকলে একযোগে অর্ধভুক্ত অবস্থায় পংক্তি থেকে উঠে পড়লেন। এই দৃশ্য দেখে শ্রী শ্রীমা অতিশয় বিচলিত হয়ে পড়লেন। তিনি ব্যথিত হৃদয়ে সকলের কাছে মিনতি ও অনুরোধ করতে লাগলেন যাতে ব্রাহ্মণগণ অভুক্ত অবস্থায় চলে না যান। শ্রী শ্রীমা সে কি আকুলি বিকুলি, কিন্তু ব্রাহ্মণগণ কোনো কথা শুনতে রাজি নন। মা তখন ভানু পিসির জ্ঞাতি ভাই যোগেন্দ্রনাথ বিশ্বাসের কাছে গেলেন। তাঁর বাড়ি শ্রী শ্রীমায়ের বাড়ির খুব কাছেই এবং তিনি শ্রী শ্রীমায়ের ভাইদের যজমানও বটেন। আবার দেখলাম শ্রী শ্রীমা গ্রামের বর্ধিষ্ণু ব্যক্তিদের অন্যতম রাজেন্দ্রনাথ ঘোষের বাড়িতে যাচ্ছেন অনুরোধ করতে। এইভাবে তিনি সকলকে অনুরোধ জানাচ্ছেন যাতে এই গণ্ডগোল মিটে যায় এবং ব্রাহ্মণগণ পুনরায় আহার করেন এবং অন্যান্য নিমন্ত্রিতদের আহারে ব্যাঘাত না ঘটে। অল্পক্ষণ মধ্যে যোগেন্দ্রনাথ বিশ্বাসের বৈঠকখানায় গ্রামের প্রধানদের মজলিস বসে গেল। তখন গ্রামে 5 জন মুখ্য ব্যক্তি ও জমিদারদের এক প্রতিনিধি মিলে সমস্ত বিবাদের নিষ্পত্তি ও বিচার করতেন। ওই দিনের মজলিসে জিপটা গ্রামের জমিদার পরিবারও নিমন্ত্রিত ছিলেন। ওই মজলিসে জমিদারের প্রতিনিধি হিসাবে শম্ভুনাথ রায় উপস্থিত ছিলেন। তিনি শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য ছিলেন। ওই মজলিসে ব্রাহ্মণদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রামদাস বন্দ্যোপাধ্যায়, শিবরাম বন্দ্যোপাধ্যায়, রামনাথ মুখোপাধ্যায়, কেদারনাথ মুখোপাধ্যায়, রাজকুমার মুখোপাধ্যায় ও আরও কয়েকজন। মজলিসে উপস্থিত সকল ব্রাহ্মণই ছিলেন জয়রামবাটি গ্রামের বাসিন্দা। মজলিসে ব্রাহ্মণেতর অন্যান্য যারা উপস্থিত ছিলেন তাঁরাও ছিলেন জয়রামবাটির অধিবাসী। মজলিসে বাইরের গ্রামে শুধু শম্ভুনাথ রায় উপস্থিত ছিলেন। তিনি ছিলেন ওই অঞ্চলের পত্তনিদার অর্থাৎ জমিদারের প্রতিনিধি। পত্তনিদার হলেও জিপটা গ্রামের রায় পরিবার জমিদার হিসাবেই ওই অঞ্চলে সম্মানিত হতেন এবং শীর্ষস্থানীয় ব্যক্তিরূপে অধিকাংশ গ্রাম্য মজলিসে প্রায়ই উপস্থিত থাকতেন। অনেক আলোচনার পর সমাজপতিরা ব্রাহ্মণদের জিজ্ঞাসা করলেন তাঁরা কি চান, কি হলে তাঁরা সকলে পুনরায় আহারে সম্মতি জানাবেন। তাঁরা সকলে বললেন শ্রী শ্রী মাকে জরিমানা দিতে হবে। শ্রী শ্রী মাকে সে কথা জানানো হলে তিনি জরিমানা দিতে রাজি হলেন। অবশেষে স্থির হল শ্রী শ্রী মাকে 25 টাকা জরিমানা দিতে হবে। কেউ কেউ বললেন জয়রামবাটি গ্রামে চাষারা শ্রী শ্রী মাকে জরিমানা করেছিল, কিন্তু তারা প্রকৃতপক্ষে শ্রী শ্রী মায়ের জরিমানা করেনি। বর্তমানে আমি জীবনের সায়াহ্নে এসে পৌঁছেছি। কবে ওপার থেকে ডাক আসবে তার অপেক্ষায় আছি। তবে এই বিশ্বাস আমার মনে দৃঢ়মূল হয়ে আছে যে আমি যখন শ্রী শ্রী মায়ের দর্শন ও পদস্পর্শ লাভের সৌভাগ্য পেয়েছি তখন মৃত্যুর পর আমার মুক্তি অবধারিত। কেউ তা রোধ করতে পারবে না।